আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নসওয়াত স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবিনা আইরিন সাথী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নসওয়াত স্কুল এন্ড কলেজ, রাজশাহী। প্রতিদিনই ক্লাসে যাওয়ার আগে তোমাদের পড়া নিয়ে কিছু না কিছু বলে থাকি। আজকেও বলবো যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো, এটা নিয়ে প্রতিদিন যেরকম বলে থাকি, আজকে স্বাস্থ্যবিধি নিয়ে তেমন কিছুই বলবো না, মেনে চলছো। আশা করি ভবিষ্যতেও চলবে। এই যে একটা সংকটকালীন মুহূর্ত যাচ্ছে, আমাদের ধৈর্য সহকারে এই মুহূর্তটা কিন্তু আমাদের কাটাতে হবে। আমাদের অধৈর্য হওয়া যাবে না, আমাদের এরকম টেস্ট হওয়া যাবে না, পরীক্ষা হবে কি হবে না এসব নিয়ে কিন্তু খুব বেশি টেস্ট না হয়ে আমাদের কি করতে হবে, আমাদের পড়াশোনা করে যেতে হবে। কারণ পরবর্তী বছরে অবশ্যই আমাদের এই যে পড়াশোনাটা এটা কাজে লাগবে। কারণ তুমি যে পরে যে স্টেপটা শুরু করবে সেটাতে কিন্তু এই যে লেভেলটা থেকে এখানে শেষ হলো সেখান থেকেই কিন্তু শুরু হবে। আর তোমাদের বরাবর যে কথাটা বলি যে তোমরা সময় কাটাচ্ছ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে, ঠিক আছে, তবে বিভিন্ন যে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে বা ইউটিউব বা অন্যান্য জায়গায় গেম খেলে বিভিন্ন ধরনের যে সময়গুলো নষ্ট করছো, সেগুলো একটা নির্দিষ্ট সময় মেনটেন করে ব্যবহার করো। এমন বেশি সময় ধরে ব্যবহার করো না যেটা হচ্ছে কি হয়ে যায়, সেটা আসক্তি পর্যায়ে চলে যায়। আশা করি তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে। আর অবশ্যই রাতে কি করবে, নির্দিষ্ট পরিমাণ ঘুমাবে, বেশি রাত জাগবে না। তোমরা ক্লাসে চলে যাচ্ছি। দেখো আজকে আমাদের পাঠ্যের বিষয় জলবায়ু পরিবর্তন, এটা হচ্ছে অধ্যায় 14। তো শুরুতেই আমরা দেখিনি আজকে ক্লাসে শেষে তোমরা কি কি শিখতে পারবে। দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বর্ণনা করতে পারবে, পরিবেশে পানি চক্র, অক্সিজেন চক্র ও কার্বন চক্রের গুরুত্ব বর্ণনা করতে পারবে। এরপর আমরা দেখে নিই আমি আজকে তোমাদের সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। পৃথিবীর বায়ুমণ্ডল, পরিবেশে কার্বন ও অক্সিজেনের ভারসাম্য, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। তাহলে দেখো প্রথমে কি রয়েছে যে পৃথিবীর বায়ুমণ্ডল। আমরা প্রতিনিয়ত কি করছি, এই যে যখন হচ্ছে গরম লাগছে আমরা অনুভব করছি না যে আমাদের গায়ে বাতাস লাগছে, এটাই হচ্ছে বায়ু। দেখো আমরা কিন্তু বায়ুটা চোখে দেখতে পাই না, এটা কি করি আমরা অনুভব করি। তাহলে এই যে বায়ু বা বায়ুমণ্ডল এই জিনিসটা আসলে কি, এই যে প্রত্যেকটা জিনিসের যেমন একটা স্তর আমরা পড়েছি যে পৃথিবীতে বিভিন্ন ধরনের স্তর আছে। তো সেই দেখো এই যে পৃথিবীকে একটা আবরণ ঘিরে রেখেছে, এই আবরণটাকে আমরা কি বলছি, এই আবরণটাকে আমরা কি বলছি, বায়ুমণ্ডল বলছি। তাহলে দেখো বায়ুমণ্ডল হলো পৃথিবীর চারপাশে থেকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসের মিশ্রিত স্তর, যা মধ্যাকর্ষণের মাধ্যমে পৃথিবী ধরে রাখে। তাহলে দেখো এখানে একটা কথা আছে, মধ্যাকর্ষণের মাধ্যমে পৃথিবীকে কি করে, পৃথিবীকে ধরে রাখে। তাহলে দেখো এই যে হচ্ছে বায়ু একটা স্তর, সেটাকে আমরা যে বায়ুমণ্ডল বলছি, এটা কি করছে, আমরা জানি কি করছে, মধ্যাকর্ষণের ফলে পৃথিবীকে কি করছে, অন্যান্য যে বস্তুগুলো আছে পৃথিবীর দিকে সেগুলো আকর্ষণ করছে। তাহলে বায়ুমণ্ডলটা কিন্তু এই আকর্ষণের মাধ্যমে কি করছে, পৃথিবীকে ধরে রাখছে। তাহলে এই স্তরটাকে আমরা কি বলছি, আমরা বলছি বায়ুমণ্ডল। এই যে বায়ুমণ্ডল, এখানে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, আমি বললাম যে বিভিন্ন গ্যাসের মিশ্রিত স্তর। এখানে কি কি গ্যাস রয়েছে দেখো, নাইট্রোজেন রয়েছে, হাইড্রোজেন গ্যাস রয়েছে, এরকম বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। তারপর দেখো এই যে আমি বায়ুমণ্ডলের কথা বললাম, এটা বিভিন্ন স্তর রয়েছে। তোমরা ছবিতে ভালো করে খেয়াল করে দেখো যে এখানে প্রথমে কি রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, একেবারে বাইরে রয়েছে এক্সোস্ফিয়ার। তো তোমাদের বই এই চারটা স্তর দেওয়া আছে, ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল আর হচ্ছে কি তাপমণ্ডল। এই চারটা স্তরের বর্ণনা তোমাদের বই দেওয়া আছে। তো এই যে আমরা দেখলাম যে বায়ুমণ্ডল কি এবং বায়ুমণ্ডলের স্তর হচ্ছে কয়টি সেটা দেখলাম। আর দেখো এই যে বায়ুমণ্ডলের যে গভীরতা, এটা প্রায় কত, এটা প্রায় 10,000 কিলোমিটার। তাই তোমাদের দেখো ছোট ছোট প্রশ্নে হয়তো আসতে পারে যে বায়ুমণ্ডলে কয়টি স্তর রয়েছে বা বায়ুমণ্ডল কি। তো এই ছোট ছোট প্রশ্নগুলো তোমরা অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখবে। যখনই কোনো সংখ্যা লেখো না কেন, যদিও 1 মার্কসে, তবে উত্তরটা অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবে। এখানে কিন্তু হাফ মার্কস দেওয়ার কোনো সুযোগ নেই। তাই এমন ভাবে লিখবে যাতে আমরা কি করতে পারি, আমরা 1 মার্কস পুরোটাই দিতে পারি। তাহলে দেখো আমি বললাম কি যে আমাদের হচ্ছে বায়ুমণ্ডলে 4টা স্তর রয়েছে। তো এই স্তরগুলো দেখো যেখান থেকে শুরু হয়েছে, প্রথমে দেখো এখানে পৃথিবীর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তোমার হচ্ছে একবার ভূমি থেকে, তাহলে এটা হচ্ছে ট্রোপোমণ্ডল। তাহলে দেখো যত উপরে যাওয়া হবে তত কিন্তু আস্তে আস্তে বায়ুর যে ঘনত্ব আছে সেটা কিন্তু কমতে থাকে। তার মানে ট্রোপোমণ্ডল যেহেতু এইটা খুব হচ্ছে পৃথিবীর খুব নিকটে, এর জন্য কি হবে, এই জন্য এখানকার যে হচ্ছে বায়ু বিস্তার সেটা কিন্তু অনেক বেশি কি হবে, ঘন হবে। আর এখানে একটা কথা আছে দেখো, ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই যে কোনটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি
তুমি যখন বর্ণনা করবে অবশ্যই এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। এর পাশাপাশি দেখো এমসিকিউ প্রশ্নে বা জ্ঞানমূলক প্রশ্নে এটা কিন্তু আসতে পারে না, যে হচ্ছে কত কিলোমিটার পর্যন্ত হচ্ছে বিস্তৃত ট্রপোমণ্ডল স্ট্র্যাটোমণ্ডল। তো এই জন্য তোমাকে কি করতে হবে, এই জন্য তোমাকে অবশ্যই এই যে বিস্তৃতির যে অংশটুকু সেটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো এই স্তরে কি কি থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প থাকে। আর এই যে ঝড় হয় না, কুয়াশা হয়, এই সবকিছু আমরা কোন স্তরে দেখতে পাই? এই যে ঝড়, কুয়াশা, এগুলো কিন্তু সবকিছু আমরা কোথায় দেখতে পাই? এই যে আমাদের যে ট্রপোমণ্ডল স্তর রয়েছে সেখানে দেখতে পাই। তার মানে দেখো এই ট্রপোমণ্ডল যে স্তরটা রয়েছে এটা কিন্তু আমার, যেহেতু এখানে কিছু ইম্পর্টেন্ট গ্যাস দেখো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড রয়েছে, সবকিছু মিলিয়ে তাহলে আমি দেখতে পাচ্ছি আমার জীব জগতের জন্য কিন্তু এই ট্রপোমণ্ডলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে দেখো এই যে এখানে কি করেছে, ভূপৃষ্ঠ থেকে এখানে আস্তে আস্তে যে ট্রপোস্ফিয়ার বা হচ্ছে ট্রপোমণ্ডল যেটা বলছি সেটা দেখো এই যেটা বিস্তৃতি। তারপরে দেখো এখানে আমরা পরে যেটা পড়বো, এর পরের স্তরটাই, এখানে যে স্তরটা শেষ হয়েছে এই ট্রপোমণ্ডল স্তর যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই কিন্তু পরে কি হয়েছে, যে স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল যেটা আছে সেটার স্তরটা শুরু হয়েছে। তোমরা এই যে ছবিটা দেখো এখানে একটা এরোপ্লেন দেখতে পাচ্ছ, তার মানে আমার যে এরোপ্লেন উড়ে যাচ্ছে বা হেলিকপ্টার উড়ে যাচ্ছে সেটা কিন্তু আমার অবশ্যই যে ট্রপোস্ফিয়ার যেটা আছে সেটা যে বিস্তৃতি সেই অংশ পর্যন্ত, এইটার উপরে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার ভেদ করে কিন্তু ওই বায়ুমণ্ডলের স্তর পর্যন্ত কিন্তু এগুলো যেতে পারবে না। তাহলে আমরা ট্রপোমণ্ডলের বর্ণনা দেখে নিলাম। এরপরে আমরা দেখি যে স্ট্র্যাটোমণ্ডল যেটা রয়েছে, তাহলে দেখো আমি বললাম যে ট্রপোস্ফিয়ারের পরে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারটা শুরু হবে। এইটার বিস্তৃতি দেখো, এইটার বিস্তৃতি হচ্ছে 39 কিলোমিটার। কত কিলোমিটার? 39। আগেরটা ছিল কত? আগেরটা ছিল 11 কিলোমিটার, আর এটা হচ্ছে 39 কিলোমিটার। জিনিসগুলো কিন্তু গুলিয়ে ফেলা যাবে না। আরেকটা কথা আছে এখানে দেখো, এই স্তরে ওজোন স্তর নামে ওজোন নামের একটি গ্যাস রয়েছে। আমি গতদিন তোমাদের যে ক্লাসটা করিয়েছিলাম, লাস্ট যে অধ্যায়টা আমরা করলাম, ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ওজোন স্তর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে দেখো এই যে ওজোন লেয়ারটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের এখানে পরে, এই ওজোন লেয়ারটা কি করছে, এই যে আল্ট্রাভায়োলেট যে রে রয়েছে যেটা আমাদের দেহের জন্য কি, আমাদের জন্য ক্ষতিকর, এই আল্ট্রাভায়োলেট রেটা যখন এই যে সূর্যের আলোর সাথে পৃথিবীতে আসছে তখন কি করছে দেখো, পৃথিবীতে আসার পূর্বে এই ওজোন লেয়ারটা থাকার কারণে এখানে কিন্তু আল্ট্রাভায়োলেট রেটা এসে প্রতিফলিতভাবে ফেরত চলে যাচ্ছে। তখন কি করতে পারছে না, তখন কিন্তু আমাদের পৃথিবীতে ভূপৃষ্ঠে চলে আসতে পারছে না সরাসরি, তখন আমাদের যে ক্ষতির সম্ভাবনাটা থাকছে সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে। আমরা যখন পরিবেশ দূষণ করেছিলাম তখন দেখেছিলাম যে বায়ু দূষণের ফলে কি হচ্ছে, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে দেখো আল্ট্রাভায়োলেট রেটা আমাদের পৃথিবীতে চলে আসছে এবং মানুষের শরীরে প্রবেশ করছে। এর ফলে কিন্তু ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে ওজোন লেয়ার যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা লেয়ার, এবং সেটা কোথায় অবস্থান করছে, সেটা কিন্তু আমার এই যে স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। এই যে আমাদের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করছে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যখন তুমি স্ট্র্যাটোস্ফিয়ার বর্ণনা করবে এই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। আর এই যে চিত্রটা দেখেছো, চিত্রটা যদি তোমরা ভালো করে একটু লক্ষ্য করে পড়ো তাহলে কি হবে দেখো, যখন বর্ণনা লিখতে যাবে তখন কিন্তু বর্ণনা লেখাটা অনেক বেশি সহজ হবে এবং বুঝে লিখতে পারবে। এর জন্য বুঝে শুনে তোমরা সবসময় লিখবে। তোমরা দেখা যায় না বুঝে লেখার কারণে অনেক সময় আমি কিছু জানো কিন্তু বর্ণনা যেটা করছো সেটা কিন্তু মানসম্মত হচ্ছে না। তাই যখনই বর্ণনা লিখবে কত বড় হচ্ছে দৈর্ঘ্য প্রস্থে ওইটা কিন্তু বড় কথা না, প্রশ্নের উত্তর তুমি যেটা এক্সাক্ট জিনিস চেয়েছে সেটা লিখছো কিনা সেটাই বড় কথা। তোমাদের মনে হতে পারে যে এই অধ্যায়ে যেগুলো রয়েছে বইয়ে তো ছোট ছোট বর্ণনা, তাহলে আমি মার্কস তুলবো কিভাবে? এই যে ক্লাসগুলোতে আমি যে কথাগুলো বলছি সেইগুলোই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বইয়ের সাথে মিলিয়ে লিখো, দেখবে যে উত্তরটা অনেক মানসম্মত হবে। হোক না অল্প লাইনের, কিন্তু সেটা কোনো সমস্যা না, অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য থাকতে হবে। অন্যান্য যেগুলো দরকার নেই সেসব তথ্য ভরিয়ে বড় করতে যাবে, এতে কিন্তু টিচারের কি হবে, বিরক্তি সৃষ্টি হবে, অথচ মার্কস পাবে না। এরপর দেখো, এরপরে আমরা যে স্ট্র্যাটোস্ফিয়ার দেখলাম, এরপরেই কিন্তু কি রয়েছে, যে মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার রয়েছে। এখানে তোমরা ছবি দেখো, থার্মোস্ফিয়ার ছিল, স্ট্র্যাটোস্ফিয়ার ছিল, এরপরে কিন্তু মেসোস্ফিয়ার, তাই না? তাহলে আমরা দেখলাম যে ট্রপোস্ফিয়ারে কিন্তু সবচেয়ে বেশি ঘন ছিল হচ্ছে বায়ুর স্তরটা, তারপরে বায়ুর আস্তে আস্তে কি হয়ে গেল, আরেকটু হালকা হলো, আর আমার যে মেসোমণ্ডল সেখানে সে কিন্তু কি হবে, আরো হালকা হয়ে যাবে। আর এই স্তরের উচ্চতা যত বাড়তে থাকবে বায়ুর তাপমাত্রা কিন্তু ততই কমতে থাকবে, কারণ আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বায়ুর ঘনত্বটা কি হয়ে যাচ্ছে, আমার হচ্ছে কমে যাচ্ছে, এবং এখানে তাপমাত্রাটা কি হতে থাকবে, কমতে থাকবে। এরপরেই দেখো একবারে রয়েছে থার্মোস্ফিয়ার। এখানে দেখতে পাচ্ছ এই যে স্তরটা মেসোস্ফিয়ারের পরে, এটাকে আমরা কি বলছি,
এটাকে বলছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে দেখো এখানে তাপমাত্রা কি হয়, তাপমাত্রাটা দ্রুত বাড়ে। তাহলে তাপমাত্রা কি হয়, দ্রুত বাড়ে। তাহলে দেখো এই স্তরটা কিন্তু যেহেতু একবারে এখানে তাপমাত্রাটা বাড়ছে, আর এইদিকে আমি দেখছি কি এটা একবারে শেষের স্তর, কিন্তু এখানে বায়ুর তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যাবে। এটা যেহেতু একবারে সূর্যের কাছাকাছি জায়গায় চলে যাবে, এখানে কি হবে, বায়ুর তাপমাত্রা একবারে খুব দ্রুত বাড়বে। আর এখানে দেখো বেতার তরঙ্গ দেখতেছো, তো আমরা ওখানে দেখলাম ওজোন যে লেয়ারটা ছিল ওখানে যেমন হচ্ছে আমার আল্ট্রাভায়োলেট যেটা প্রতিফলিত হচ্ছিল, আর এখানে কি হবে, বেতার তরঙ্গ। আমরা এই যে রেডিওর যে হচ্ছে কথাগুলো শুনি বা হচ্ছে রেডিওর যে সাউন্ডগুলো আমাদের হচ্ছে ভেসে আসে, এগুলো তো বেতার তরঙ্গের মাধ্যমে। তাহলে এই বেতার তরঙ্গটা কিন্তু প্রতিফলিত হয় এই স্তরে। তাহলে দেখো বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে কোন স্তরে, আমার হচ্ছে তাপমণ্ডলে। আর হচ্ছে ওজোন স্তর রয়েছে কোথায়, আমার স্ট্র্যাটোমণ্ডলে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার আর হচ্ছে তোমার হচ্ছে থার্মোস্ফিয়ার কোথায় কোনটা কাজ করছে এটা কিন্তু আমার জানতে হবে। অবহেলিত রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে আর হচ্ছে তোমার বেতার তরঙ্গ, এই দুটার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না। তাহলে এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? এখানে কিছু স্পেসশিপের ছবি রয়েছে। তার মানে এটা যেহেতু বাইরে হচ্ছে তোমার বায়ুমণ্ডলের একেবারে বাইরের স্তর, আমরা যে হচ্ছে মহাকাশ যানগুলো দেখি বা স্পেসশিপ গুলো দেখি, সেগুলো কিন্তু যে ভাসমান অবস্থায় থাকে এই স্তরটাতে থাকে। তাহলে দেখো আমরা হচ্ছে চারটা যে স্তর রয়েছে আমাদের, সেটা কিন্তু আমরা কি দেখে নিলাম, সেটা আমরা বর্ণনা দেখে নিলাম। এখন তুমি যখন এগুলো বর্ণনা করতে যাবে, এটাকে যখন অনেক বেশি মানসম্মত করতে হবে উত্তরগুলোকে, অবশ্যই কি করতে হবে, তোমাকে চিত্র আঁকাতে হবে। আর বিজ্ঞান জিনিসটাই এমন, যত চিত্র দিয়ে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে তত কিন্তু প্রশ্নটা অনেক বেশি মানসম্মত হয়, প্রশ্নের উত্তরটা। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই হাতে কলমে যে কিভাবে তোমরা আসলে চিত্রটা আঁকিয়ে সুন্দর করে বর্ণনা করবে। তাহলে তোমরা দেখো আমি বলেছিলাম যে পৃথিবীকে ঘিরে একটা বায়ুর স্তর রয়েছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা গ্লোব রয়েছে, এটা যদি আমি পৃথিবী কল্পনা করি, তাহলে দেখো এই পৃথিবীকে ঘিরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পৃথিবীকে ঘিরে এখানে বিভিন্ন স্তর রয়েছে। দেখো আমি এটা কাঁটা কম্পাসের সাহায্যে পূর্বে কিন্তু আঁকিয়ে নিয়েছি। এখানে আমি হাফ অংশ এঁকেছি, তোমরা যখন খাতা কলমে আঁকবে তখন অবশ্যই কি করবে, অবশ্যই ফুল অংশ এঁকে ফেলবে। তাহলে দেখো আমি গ্লোবটা সরিয়ে নিই, এটা আমি পৃথিবী বোঝানোর জন্য রেখেছিলাম, সরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা কিভাবে করবে। এখানে কি করবে, একটা গোল কি করবে, পৃথিবী আঁকিয়ে নিবে, তারপরে এখানে লিখে দিবে যে এটা হচ্ছে আর্থ বা পৃথিবী। তারপরে দেখো আমার যেহেতু চারটা স্তর রয়েছে, একটা দুইটা তিনটা চারটা স্তর আমাকে দেখাতে হবে। তাহলে দেখো আমি গ্লোবটা সরিয়ে নিয়েছি, পরে আবার দিব। তো আমি বলেছিলাম যে প্রথম যে ট্রোপোমণ্ডল রয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে আর্থের খুব কাছাকাছি, এবং সেটা কি হবে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে। আর সেখানে বায়ু কি থাকবে, বায়ুর স্তরটা অনেক বেশি ঘন থাকবে। তাহলে অনেক বেশি ঘন আছে, এটা আমার কি হলো, এটা আমার ট্রোপোমণ্ডল। তখন সুন্দর করে তোমরা যখন চিহ্নিত করবে এইভাবে কি করবে, এভাবে একটা দাগ দিয়ে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি শুধু এই পর্যন্ত দিলাম। তাহলে কি হবে, সবগুলো সুন্দর সোজাভাবে এক লেভেলে যাবে। তাহলে দেখো প্রথমে আমার কি রয়েছে, ট্রোপোমণ্ডল। তাহলে আমাকে কি করতে হবে, এভাবে দাগ টেনে নিতে হবে। তার মানে এটা আমার হচ্ছে কি, এটা হচ্ছে ট্রোপোমণ্ডল। আমি তখন এখানে লিখে দিব যে ট্রোপোমণ্ডল। তাহলে দেখো এটা আমার ট্রোপোমণ্ডল চিহ্নিত হয়ে গেল। এরপর আমি কি বলেছিলাম যে এরপরে যে স্তর রয়েছে সেখানে কি হবে, বায়ুটা খুব বেশি ঘন থাকবে না আগের মতো। এটা কি থাকবে, এটা কিন্তু এই স্তরের চেয়ে একটু পাতলা থাকবে। তুমি দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে দেখো বিন্দু বিন্দু দিয়ে কিন্তু বায়ুর হচ্ছে স্তরের ঘনত্ব বুঝিয়েছি। তো দেখো বায়ু তো আমরা চোখে দেখাতে পারবো না, আমরা এভাবে ডট ডট দিয়ে দেখাবো। এখানে দেখো কত কাছাকাছি ঘন হয়ে রয়েছে, পরের স্তরটাতে দেখতে পাচ্ছ একটু ফাঁকা 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 হয়ে রয়েছে। তার মানে আমি এখানে কি বোঝাচ্ছি, যে এই স্তরের চেয়ে এই স্তরে কিন্তু বায়ুটা কি রয়েছে, বায়ুটা অনেক হালকা রয়েছে। তাহলে এটা যেহেতু 39 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আমাকে কি লিখতে হবে, 39 কিলোমিটার এখানে লিখে দিতে হবে। তাহলে ট্রোপোমণ্ডলের পরে যেহেতু আমার স্ট্র্যাটোমণ্ডল রয়েছে, আমি তখন কি করব, এভাবে ধরে সুন্দর করে দাগ টেনে আমি তখন কি করব, এখানে লিখে দিব যে স্ট্র্যাটোমণ্ডল।
ওকে, দেখলাম যে এখানে আমরা স্ট্রাটোমন্ডল লিখে ফেলেছি। তারপরে আমি কি বলেছিলাম যে ট্রোপোমন্ডল, স্ট্রাটোমন্ডল, এরপরে কি রয়েছে মেসোমন্ডল। মেসোমন্ডলে দেখো আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, আস্তে আস্তে আমার বায়ুর স্তর কিন্তু কি হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, বায়ুটা হালকা হয়ে যাচ্ছে। এখানে এসে যেহেতু অনেক বেশি হালকা হয়ে গেছে, দেখো একটা থেকে একটা দূরত্ব দেখতে পেয়েছো, দূরত্ব কিন্তু একেবারে কি, একেবারে অনেক বেশি। তার মানে এটা আমার হচ্ছে মেসোমন্ডল। সেটা আবার কি করতে হবে, আমাকে সুন্দর করে চিহ্নিত করতে হবে। আমি এইভাবে দাগ টেনে দিলাম, দাগ টেনে আমি এখানে লিখে ফেলবো মেসোমন্ডল, মেসোমন্ডল। ওকে, তারপরে দেখো আমি তারপরে যে স্তরটা রয়েছে তাপমন্ডল, আমি কি বলেছিলাম যে তাপমন্ডল প্রায় বায়ু শূন্য থাকে। তার মানে কি বায়ু না থাকে, নেই বললেই চলে। তুমি দেখো, তোমরা ভালো করে খেয়াল করো, আমি যে বিন্দুগুলো দিয়েছি একটা থেকে একটার কত দূরত্ব, আমি যদি আরো একটু ভালো করে বুঝে দেখো, এখানে একটা এখানে একটা, তার মানে কি একেবারে বায়ু শূন্য যে থাকে, একেবারে মানে প্রায় বলেছি কথাটা, তার মানে বায়ু থাকলেও সেটা না থাকার মতোই। তো যেহেতু বায়ু শূন্য থাকে, আমি তখন এখানে কি করব, আমি বিন্দুগুলো এইভাবে দিব, দেওয়ার ফলে কি হবে, আমি বুঝতে পারবো যে এটা প্রায় বায়ু শূন্য থাকে। আর বায়ু শূন্য থাকে বলে কিন্তু যে স্পেসশিপ যেগুলো আছে সেগুলো কি করতে পারে, সেগুলো যেরকম ভাসমান অবস্থায় থাকে। তোমরা চাঁদের যখন ছবি দেখো যে চাঁদে হচ্ছে মানুষ অবতরণ করেছে, ওখানে দেখো না যে তারা কি করছে, তারা ভাসমান অবস্থায় থাকে। এই কারণে কিন্তু থাকে, কারণ কি, এই যে আমার যে তাপমণ্ডল রয়েছে এখানে কিন্তু কি থাকে, এখানে বায়ু শূন্য থাকে। এই কারণে কিন্তু এই জায়গায় দেখবে সবকিছু ভাসমান অবস্থায় থাকে। তাহলে দেখো এটা আমার কি থাকছে, এটা আমার হচ্ছে তাপমণ্ডল। আর আমি শুরুতেই যেটা দেখেছিলাম একবার এক্সোস্ফিয়ার বা বহিরাবরণ, ওইটা তোমাদের বর্ণনা না করলেও চলবে, ওটা বইও নেই। আর এক্সোস্ফিয়ার বলতে একবার বাহিরে যে আবরণ রয়েছে এটার পরে সেটাকেই বোঝাচ্ছে। তো বায়ুর স্তর মূলত হচ্ছে এই চারটি। তাহলে আমরা দেখে নিলাম ট্রোপোমন্ডল, স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, তাপমন্ডল। আর অবশ্যই কি করতে হবে, যখন তুমি নিচে লিখবে, এটা কি যেই চিত্র আঁকো না কেন, এটা আসলে কিসের চিত্র, তুমি উপরে যতই বর্ণনা করো, এটা যেহেতু পৃথিবী আমি মাঝে লিখে দিয়েছি, আমার আলাদা করে এখানে লেখার প্রয়োজন নেই। তাহলে কি লিখতে হবে, চিত্র বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল লিখতে পারো বা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। যেহেতু তোমার হচ্ছে একবারে যদি সবগুলো আসে, তো আমি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর লিখে দিলাম, বিভিন্ন স্তর। যে কোনো চিত্রের নিচে অবশ্যই লিখতে হবে যে এটা কি জিনিস। আমি দেখে যতই বুঝি, তুমি যদি এটা না লিখো, এটা কিন্তু চিত্রটা আঁকানো ইনকমপ্লিট থেকে গেল। আর অবশ্যই কি করবে, যে কোনো এক সাইডে লিখবে, এখানে একটা এখানে একটা, এভাবে এলোমেলো ভাবে চিহ্নিত করবে না। তাহলে চিত্রটা তোমরা সুন্দর করে দেখে নিলে। আমি পৃথিবীটাকে আবার এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে পৃথিবীকে বসিয়ে দিলাম। এখন তোমরা ভালো করে খেয়াল করো তো, এই যে আমার মাঝে পৃথিবী থেকে গেল, আর আমার এই পৃথিবীর পরে কি হচ্ছে, পৃথিবীর পরে দেখো একটা একটা করে স্তর। প্রথমে ট্রোপোমন্ডল, স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, এরপরে কি রয়েছে, এরপরে তাপমন্ডল রয়েছে। তাহলে আমার বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আঁকানো হয়ে গেল। তারপরে সুন্দর করে তোমরা কি করবে, বর্ণনা করবে। তাহলে আমরা বিভিন্ন স্তর দেখে নিলাম, কিভাবে আঁকাতে হয় সবকিছুই দেখে নিলাম। এখন আমরা দেখো বায়ুমণ্ডলের স্তর করেছি। আমরা গত ক্লাস যে অধ্যায়টা ছিল, সেই অধ্যায় কিন্তু আমরা পানিচক্র সম্বন্ধে জেনেছিলাম। তো দেখো এই যে পরিবেশে যে পানিচক্রটা কি আমরা তো ইতিমধ্যে জেনে গেছি। তো এখন এই পানিচক্রের আসলে গুরুত্বটা কি, তাহলে দেখো পানিচক্রে কি হচ্ছে, পর্যায়ক্রমে পানিটা ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্প আকারে উড়ে গিয়ে আবার পর্যায়ক্রমে কি হচ্ছে, বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তিত হয়ে বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন সবকিছু মিলে কি হচ্ছে, আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে। চক্রাকারী প্রক্রিয়াটাকে আমরা বলছি পানিচক্র। তাহলে এই যে আমরা পানিচক্র দেখলাম, এর আগেও তোমরা দেখেছো, তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ভূপৃষ্ঠের যে পানিটা রয়েছে, এখানে প্রথমে কি হচ্ছে, প্রথমে বাষ্পীভবন হচ্ছে সূর্যের তাপে, হয়ে কি হচ্ছে, হয়ে তারপরে তোমার হচ্ছে এটা ঘনীভূত হচ্ছে, হয়ে মেঘে পরিণত হচ্ছে। আর কঠিনীভবন হয়ে কি হচ্ছে, আমার যে পাহাড়ে দেখো না, কিছুক্ষণ আমি বায়ুমণ্ডলে যখন স্তর করলাম, আমি যখন বলছি কঠিনীভবনে কি হচ্ছে, পাহাড়ের চূড়ায় বা হচ্ছে তোমার হিমালয় পর্বতে বরফ জমে যাচ্ছে। তাহলে কেন জমে, এটা দেখো বায়ুমণ্ডলে যখন স্তর করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম, উপরের দিকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, বায়ুর তাপমাত্রা ঘনত্বটা আস্তে আস্তে কমতে থাকছে। এই বায়ু ঘনত্ব আস্তে আস্তে কমে যাওয়ার কারণে, আর ওই যে আমরা দেখলাম যে মেসোমণ্ডল যেটা রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রাটা কমে যাচ্ছে। এই কারণে কিন্তু এই যে পাহাড় চূড়ায় কিন্তু আমার বরফ জমে যাচ্ছে, কারণ মেসোমণ্ডলে কিন্তু তাপমাত্রাটাও কম। তো দেখো কঠিনীভবন হচ্ছে, তারপরে কি হচ্ছে, আমার বৃষ্টি আকারে বা তুষারপাত আকারে আবার পৃথিবীতে ফেরত আসছে। কিছু অংশ আমার জীবজগতের কাজে যাচ্ছে, কিছুটা কি হচ্ছে ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হচ্ছে, বাকিটা আবার উড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পানিচক্রের বিষয়। এখন হচ্ছে পরিবেশের গুরুত্ব কি, দেখো এই যে পানিচক্রের মাধ্যমে আমি কি বলছি, পরিবেশে পানির চাহিদা ও হচ্ছে কি যোগানের মধ্যে
ভারসাম্য বজায় রাখছে। তাহলে দেখো আমাদের যে পানি যে প্রয়োজনীয়তা, আমাদের সবচেয়ে পানির বড় উৎস কি? প্রাকৃতিক উৎস কিন্তু আমাদের পানির বড় উৎস। আমরা যে সাবমার্সিবল দিয়ে বা ভূগর্ভস্থ যে পানি তুলছি ওটাও কি? ওটাও তো আমার হচ্ছে ভূগর্ভে পানি থাকতে হচ্ছে। ভূগর্ভে পানি না থাকলে কি আমি তুলতে পারবো? পারবো না। তো আমি যতই হচ্ছে যন্ত্রপাতি নিয়ে আসি না কেন। তাহলে ভূগর্ভের পানিটা কোথায় থেকে আসছে? এই ভূগর্ভে যে পানিটা আমি বললাম সেটাও কিন্তু আমার এই পানি চক্রের মাধ্যমে যে পানিটা ভূপৃষ্ঠে এসেছিল সেখানেই কিন্তু কিছু পানি ভূগর্ভে সঞ্চিত ছিল। সেই পানিটাই কিন্তু পরে আমরা কি করছি? আমরা দেখা যাচ্ছে যে মেশিনের সাহায্যে, সাবমার্সিবলের সাহায্যে আমরা কি করছি? পরে আমরা কি করছি? পানিটা উপরে উঠিয়ে আনছি। তারপরে দেখো আমরা যে ফসল উৎপাদন করছি, ফসল উৎপাদনের যে আমার পানির প্রয়োজন তার কিন্তু অধিকাংশ কিন্তু আমার প্রাকৃতিক উৎস থেকেই আসে, বা বৃষ্টির পানি বা দেখা যাচ্ছে আশেপাশে যে জলাশয়গুলো রয়েছে সেখান থেকে সেচ দিয়ে আনা হচ্ছে। তো এটা কিন্তু দেখো এই অংশটা যদি আমার পানি চক্রটা ঠিক মতো না হতো তাহলে কিন্তু আমার যে ফসল উৎপাদন থেকে শুরু করে আমার যে পানি জীব জগতের প্রয়োজন সেটা কিন্তু যে চাহিদা বা যোগান সেটা কিন্তু আমার পক্ষে পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হতো না। তাহলে এখানে দেখো পানি চক্রের গুরুত্ব রয়েছে। ফসল উৎপাদনের কথা আমি বলে নিয়েছি। সমুদ্রের পানির উচ্চতা ভারসাম্য রক্ষায়। এখন দেখো সমুদ্রের পানির উচ্চতা কখন আমাদের যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে? আমরা দেখলাম যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে বরফ গলে পানি হচ্ছে ভর্তি পরিণত হচ্ছে, সেটা কি হচ্ছে? সমুদ্রে চলে আসছে। আর সমুদ্রে আসার পরে কি হবে? সমুদ্রের পানির তো একটা মিনিমাম একটা লেভেল রয়েছে, সেই লেভেলটা কিন্তু উচ্চতাটা কিন্তু বেড়ে যাবে। তাহলে দেখো এই পানি চক্রের ফলে কি হচ্ছে? পর্যায়ক্রমে আমার পানি বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে না? এর ফলে বরফ যদি গলেও যায়, পানি যদি চলেও আসে, যদি সেটা মানে খুব একটা এক্সেস লেভেলের না হয় তাহলে কিন্তু আমার পানির উচ্চতাটা কিন্তু ঠিক থাকছে, পানির উচ্চতাটা বেড়ে যাচ্ছে না। কারণ যে পরিমাণ বরফ গলে যাচ্ছে আবার আমার কি হচ্ছে? পানি চক্রের মাধ্যমে বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম ফসল উৎপাদনের পানির হচ্ছে চাহিদা মেটাতে প্লাস কি সমুদ্রের পানির যে উচ্চতা রয়েছে সেটাও কিন্তু ঠিক রাখতে আমার পানি চক্র খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো পরিবেশের কার্বন ও অক্সিজেনের ভারসাম্য। কার্বন ও অক্সিজেন চক্রও আমরা পড়েছি এর আগের অধ্যায়ে। তো দেখো তখন আমরা কি জেনেছিলাম যে কার্বন চক্রেও কি হচ্ছে? কার্বনটা ঘুরে ফিরে কার্বন ডাই অক্সাইড আকারে তো আমার বায়ুমণ্ডলে থেকে যাচ্ছে, সেটা ঘুরে ফিরে আবার কি হচ্ছে? পৃথিবীতে ফেরত আসছে। অক্সিজেন চক্রের বেলাও তাই। তো কার্বন আর অক্সিজেন চক্রটা আমরা দেখেছিলাম কি একে অপরের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? দেখো আমরা বলেছি যে উদ্ভিদ খাদ্য তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। তাহলে আমরা দেখছি যে উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইডটা ব্যবহার করছে সেটা কোথায় থেকে আসছে? এই যে আমরা যে প্রাণী যে অক্সিজেনটা ত্যাগ করছি সেখানে অক্সিজেনটা গ্রহণ করছি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, সেটাই কিন্তু গ্রহণ করে উদ্ভিদ কি করছে? খাদ্য তৈরি করছে। আর উদ্ভিদ যখন খাদ্য তৈরি করছে তখনই কিন্তু কি হচ্ছে? অক্সিজেনটা নির্গত হচ্ছে। আর ওই অক্সিজেনটা কি হচ্ছে? আমরা গ্রহণ করছি, প্রাণীরা গ্রহণ করছি। তাহলে দেখো এই যে কার্বন আর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আসলে অক্সিজেন হচ্ছে গ্রহণ করলাম, এখানেও কিন্তু কার্বন আর অক্সিজেন একে অপরের সাথে রিলেটেড। তাহলে এইভাবে দেখো একবার কার্বন অক্সিজেনের ভারসাম্য রক্ষা হচ্ছে। তারপর দেখো এখানে তোমার ছবিতে খেয়াল করে দেখো এই যে প্রাণী কি করছে? কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, উদ্ভিদ গ্রহণ করছে, অক্সিজেন দিচ্ছে, এই যে মানুষ অন্যান্য প্রাণী গ্রহণ করছে। তাহলে এভাবে দেখো কার্বন অক্সিজেনের একটা ভারসাম্য রক্ষা করছে। তারপর দেখো জীবদেহ গঠনে আমার যে কার্বনটা প্রয়োজন, কারণ কি উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করছে গ্লুকোজ জাতীয় খাদ্য, গ্লুকোজ বা শর্করা জাতীয় যে খাদ্য আছে সেখানেও কিন্তু কি রয়েছে? সেখানেও কার্বন রয়েছে। তাহলে উদ্ভিদ দেহ দেখো কার্বন সঞ্চিত থাকছে, আবার উদ্ভিদ থেকে আমরা খাদ্য গ্রহণ করছি না, তাহলে সেই খাদ্যটার মধ্যেও তো কার্বনটা সঞ্চিত থেকে যাচ্ছে। তাহলে আমার প্রাণী দেহেও কিন্তু কার্বনটা সঞ্চিত থাকছে। তাহলে দেখো এই যে জীব দেহ গঠনে যে আমার কার্বন প্রয়োজন বা কার্বন থাকছে সেটাও কিন্তু কার্বন অক্সিজেনের যে ভারসাম্য রক্ষা হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। এখন দেখো এই যে শ্বসন করেছি আমরা এই চতুর্থ অধ্যায়ে, যে শ্বসন, দহন এবং পচনের তিন মাধ্যমে কিন্তু এই যে কার্বন অক্সিজেনের যে ভারসাম্য সেটা কিন্তু বজায় থাকছে। যখন শ্বসন হচ্ছে, ওই যে প্রথমে আমরা যখন বললাম খাদ্য তৈরির কথা, তখন কি হচ্ছে? শ্বসনের ফলেও দেখা যাচ্ছে যে শ্বসনের সময় কিন্তু দহন হচ্ছে আমাদের হচ্ছে শরীরের ভিতরে। তাহলে দেখো পাকস্থলীতে দহন হচ্ছে, তাহলে শ্বসন যখন দেখছি তখন আমরা দেখছি যে অক্সিজেন আমরা হচ্ছে গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। তাহলে এই প্রক্রিয়া হচ্ছে তোমার কার্বন অক্সিজেনের যে ভারসাম্য সেটা বজায় থাকছে। আর দহন দেখো জীবাশ্ম জ্বালানি যে আমরা পড়াই, জীবাশ্ম জ্বালানি যখন পোড়ানো হচ্ছে তখনও কি হচ্ছে? তখনও কিন্তু আমার জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলেও কিন্তু আমার কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো যেগুলো থাকছে এগুলো পোড়ানোর ফলেও কিন্তু কি হবে? কার্বন ডাই অক্সাইড নির্গত হবে। আর এই কার্বন ডাই অক্সাইডটাই তখন কি হবে? পরিবেশ উন্মুক্ত হয়ে গিয়ে পর্যায়ক্রমে এভাবে প্রাণী থেকে উদ্ভিদে এবং পরিবেশে কি হতে হবে? চক্রাকারে ঘুরতে থাকবে। তাহলে এরপরে একটা টার্ম রয়েছে দেখো
পচন। পচনে কি হচ্ছে দেখো, যে বিভিন্ন জীবজন্তু মরে যায় না, মানুষও তো মারা যায়, মারা গেলেও তাকে কবর দেওয়া হচ্ছে। তারপর বিভিন্ন জীবজন্তু দেখা যাচ্ছে মারা যাচ্ছে, সেগুলো কি পচে ওগুলো কি সবসময় থেকে যায়, ভূপৃষ্ঠে থেকে যায় না, তো ওগুলো কি হয় বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে পচে আবার কি হয় মাটিতে কিন্তু মিশে যায়। আবার দেখা যাচ্ছে যে আমাদের উদ্ভিদের যে পাতা থাকে বা ছোট ছোট যে ডালপালা থাকে, এগুলো যখন মাটিতে পড়ে যাচ্ছে ওগুলো কিন্তু একসময় কি হয় পচে যায়। তাহলে দেখো উদ্ভিদ আর হচ্ছে প্রাণীর দেহাংশ যেগুলো পচে যাচ্ছে, পচে কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে মাটিতে কি হচ্ছে মিশে যাচ্ছে। মিশে যাওয়ার ফলেও কিন্তু আমরা কি হচ্ছে যে জীবাশ্ম জ্বালানির কথা বললাম যেটা, সেটা কিন্তু কি হচ্ছে ফসিল হিসেবে থাকছে, সেখান থেকে পরবর্তীতে কি হচ্ছে জীবাশ্ম জ্বালানি উৎপন্ন হচ্ছে। আর ওই জীবাশ্ম জ্বালানি উৎপন্নের ফলে আবার কি হবে, আবার ওই যে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে। তাহলে আমরা দেখলাম যে কার্বন আর অক্সিজেনের যে ভারসাম্য রক্ষা, সেখানে আবার কয়েকটা প্রক্রিয়া কাজ করছে, শ্বসন, দহন আর পচন। এই তিনটা প্রক্রিয়া মূলত কি করছে, আমার এই কার্বন আর অক্সিজেনের যে ভারসাম্য প্রকৃতিতে সেটা কিন্তু বজায় রাখছে। এখানে দেখো চিত্রটা আরেকটু বড় করে দেওয়া আছে, আরেকটা স্পষ্ট চিত্র দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এই উদ্ভিদের শ্বসন হচ্ছে, আমাদের প্রাণী দেহ শ্বসন হয়, উদ্ভিদ দেহ শ্বসন হয়। এই যে উদ্ভিদের শ্বসন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড চলে আসছে। তারপরে মৃত প্রাণী ও উদ্ভিদের যে পচন হচ্ছে, সেখান থেকেও কার্বন ডাই অক্সাইড আসছে। জীবাশ্ম জ্বালানি, এখানে দেখো কয়লার ছবি দেওয়া আছে, সেখান থেকেও আমার কি হচ্ছে পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড আসছে। কলকারখানা যে ধোয়া থাকে, গাড়ি কারণ ধোয়া থাকে, সেখানেও কি হচ্ছে, সেখানে যদি আমরা পেট্রোল ডিজেল এগুলো ইউজ করি, সেটাও করে কিন্তু আমার কি হবে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে, সেটাও দেখো পরিবেশে চলে আসছে। তাহলে দেখো প্রাণীর শোষণ, আর এখানে প্রাণীর শোষণের সাথে উদ্ভিদের শোষণ দেখলাম, সবকিছু হলো এই যে কার্বন ডাই অক্সাইডটা সবকিছু থেকে নির্গত হচ্ছে, সবকিছু গিয়ে কি হলো, উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করছে, উদ্ভিদে গিয়ে সঞ্চিত হলো, সেখান থেকে পর্যায়ক্রমে কি হচ্ছে, পর্যায়ক্রমে প্রাণী দেহ চলে আসছে। তাহলে আমরা আশা করি তোমরা খুব ভালোভাবে কার্বন অক্সিজেনের যে ভারসাম্য রক্ষার বিষয়টা বুঝতে পেরেছো। অবশ্যই কি করবে, এটা বর্ণনার সময়ও চিত্র দিবে, তবে উদ্দীপকে যদি এটা চিত্র থাকে সেক্ষেত্রে তুমি চিত্র উল্লেখ না করলেও হবে। তবে যখন তোমার কার্বন অক্সিজেনের ভারসাম্য কিভাবে রক্ষা করা হয়, চিত্র ছাড়া অন্য কোনো উদ্দীপক দিয়ে যদি আসে, অবশ্যই কি করবে, চিত্রটা আঁকিয়ে দিবে। তোমাদের বিভিন্ন ধরনের যখন চক্র করিয়েছিলাম তখনও বলেছিলাম যে চিত্রটা অবশ্যই কিন্তু আঁকাতে হবে। বিজ্ঞানে কিন্তু এটা একটা মজার জিনিস, তোমাদের অনেকে ড্রয়িং এর শখ আছে, কিন্তু দেখা যায় ওভাবে ড্রয়িং তো থাকে না, এখন ওভাবে আঁকানো হয় না। তো তুমি যেহেতু সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্স একটা সাবজেক্ট আছে, ভবিষ্যতে তোমরা সায়েন্স নিয়ে পড়বে, এই যে আঁকাআঁকির একটা বিষয় আছে, এটা কিন্তু তোমার ওই শখটাও কিন্তু পূরণ হচ্ছে। তো সবসময় চেষ্টা করবে ছবিটা অবশ্যই একটু মিনিমাম একটা সাইজে, স্ট্যান্ডার্ড সাইজে রাখবে না, একটু ছোট রাখবে না, অনেক বেশি বড় রাখবে না, আর স্পষ্ট করে সুন্দর করে আঁকা নেবে। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকলে দেখা যাচ্ছে তুমি খুব ভালো আঁকতে পারবে, তাহলে দেখতে ভালো লাগবে বা বোঝা যায়। আর অবশ্যই কি করবে, লেবেলিংটা করে দেবে যে কোনটা কি। এখন দেখো আবহাওয়া। তাহলে দেখো আবহাওয়ার আমরা জলবায়ুর পার্থক্য করবো, প্রথমেই বলেছিলাম। তো আবহাওয়া জলবায়ুর পার্থক্য করার আগে আমাকে জানতে হবে আবহাওয়াটা কি। আবহাওয়াটা হচ্ছে যে বায়ুমণ্ডল নিয়ে পড়লাম, এই আবহাওয়াটা হচ্ছে বায়ুমণ্ডল বা আকাশের এই যে সাময়িক যে অবস্থা, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি আবহাওয়া। তাহলে দেখো এই যে আবহাওয়াটা এক এক জায়গায় হচ্ছে এক এক রকম হতে পারে, কিন্তু এই আবহাওয়ার যে উপাদান, সেই উপাদানগুলো কি, বায়ু তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু আর্দ্রতা, বৃষ্টিপাত আর বায়ু প্রবাহ। তার মানে এইগুলোর যদি পরিবর্তন হয়, চেঞ্জ হয়, তোমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছ, ওয়েদার এভিডেন্স দেওয়া আছে যে তোমার হচ্ছে আবহাওয়ার যে উপাদানগুলো সেগুলো কি। তাহলে দেখো আমার কোনো কারণে যদি দেখা যাচ্ছে বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, যে কোনো কিছুরই পরিবর্তন হয়, আমার আবহাওয়ারও কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আর এটা হচ্ছে স্বল্প সময়ের অবস্থা, তাই না? এই যে মনে করো সকালে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, আবার দুপুর হতে হতে দেখা যাচ্ছে যে ঘন্টাখানেক পরে বৃষ্টি থেমে গেছে, তখন আবার রোদ উঠে গেল। তার মানে দেখো এখানে কিন্তু কি হলো, তাপমাত্রা পরিবর্তন হলো, তারপর বায়ু আর্দ্রতার পরিবর্তন হলো, বৃষ্টিপাতের পরিবর্তন হলো। তার মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইটা হচ্ছে এই জন্য আমরা কি বলছি যে স্বল্পকালীন একটা অবস্থা। তাহলে দেখলাম যে আবহাওয়াটা আমরা হচ্ছে স্বল্পকালীন অবস্থা, এবং আবহাওয়ার যে উপাদানগুলো রয়েছে এগুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখবে। এখন দেখো জলবায়ু। জলবায়ুটা কি, ওই যে আবহাওয়া দেখলাম, আবহাওয়া তো কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে ঘন্টাখানিকের মধ্যে পরিবর্তিত হতে পারে, আর আবহাওয়া দেখা যাচ্ছে একের সময় এক রকম হচ্ছে। এই মনে করো যে আমার হচ্ছে রাজশাহীতে এখন বৃষ্টি হচ্ছে, আমি যদি এখন নাটোর খোঁজ নিই, দেখা যাবে হয়তো নাটোর বৃষ্টি হয়নি। তাহলে দেখো পাশাপাশি জায়গায় কিন্তু পরিবর্তন আমার দেখা যাচ্ছে এক এক রকম আবহাওয়া হতে পারে। কিন্তু জলবায়ু যেটা বললাম, এটা একটা দীর্ঘকালীন অবস্থা। এই যে আবহাওয়ার হচ্ছে দেখা যাচ্ছে যে 20, 30, 40 বছরের একটা গড় হিসাব, সেখান থেকে কিন্তু গড় করে যে অবস্থাটা আসবে সেটাই হচ্ছে আমার কি, সেটাই হচ্ছে জলবায়ু। তো দেখো বহু বছরের আবহাওয়ার যেহেতু গড় অবস্থা, সেখানে আমি যে বায়ু যে
আমরা কিছুক্ষণ আগে যে আবহাওয়ার উপাদান দেখলাম সেটা তো আছে, সেটার পাশাপাশি দেখো এছাড়াও কিছু উপাদান রয়েছে। সেটার মধ্যে কি রয়েছে? স্থানটির অক্ষাংশ, তারপর সমুদ্র স্রোত, সমুদ্র থেকে স্থানটির দূরত্ব আর ভূমির উচ্চতা। তার মানে আমার এই যে ভূপৃষ্ঠ যেটা রয়েছে সেখান থেকে আমার হচ্ছে যে সব জায়গায় কি সমতল, দেখো পাহাড়ি অঞ্চল ওটা একটু উঁচু জায়গা, আমাদের যে উত্তরাঞ্চল রয়েছে সেটা একটু সমতল। কারণ ভূমি থেকে ওটার উচ্চতা কত সেটার উপর ডিপেন্ড করছে, সমুদ্র থেকে স্থানটার উচ্চতা কত, দূরত্ব কত সেটার উপর ডিপেন্ড করছে। আর কি করছে? সমুদ্র স্রোত, অক্ষাংশ এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে আমার কি হচ্ছে? জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো জলবায়ুটা কিন্তু পাশাপাশি এলাকার অবশ্যই তো একই রকম হবে, পাশাপাশি এখন এই যে আমার বগুড়া বলো, রাজশাহী বলো, রংপুর বলো, আমি যদি বলি এখন আবহাওয়াটা কেমন সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু জলবায়ু কেমন সেটা কিন্তু চেঞ্জ হবে না। কারণ পুরো বাংলাদেশে ওরা কিন্তু একই জলবায়ু কাজ করবে। আমাদের বাংলাদেশের জলবায়ুটা কেমন? আমরা বলি নাতিশীতোষ্ণ, মানে উষ্ণ ও শীতল দুটা মিশ্রণে। তো এখন দেখো আমার পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে, আমি যদি ওখানে খেয়াল করি আমাদের এখানে এখন যে ওয়েদার, ওদের এখানেও কিন্তু দেখা যাবে যে ওই একই জলবায়ু কি করছে, বিরাজ করছে। আমাদের যখন গ্রীষ্মকাল ওদেরও কিন্তু গ্রীষ্মকাল, আমাদের যখন কি বর্ষাকাল ওদেরও কিন্তু বর্ষাকাল। তার মানে আমরা দেখতেছি যে জলবায়ুটা দেখা যাচ্ছে পাশাপাশি হচ্ছে দেশ বা পাশাপাশি এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একই রকম থাকে, খুব একটা বেশি চেঞ্জ হয় না। আমাদেরও 6টা ঋতু, ওদেরও কিন্তু 6টা ঋতু। আবার রাশিয়ায় দেখা যাচ্ছে ওদের হচ্ছে শীত প্রধান যেহেতু দেশ, ওদিকে আবার দেখা যাচ্ছে আমাদের যেরকম 6টা ঋতু, এই যে বৈচিত্র্য, ওদের কিন্তু এত বৈচিত্র্য দেখা যায় না, ওদের ওখানে 4টা ঋতুই দেখা যায়। তাহলে দেখো আবহাওয়া জলবায়ু কি যেহেতু জানলাম আর উপাদান যেহেতু জানলাম, এখন তোমাদের যদি প্রশ্ন আসে যে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি, আমার মনে হয় আমি যে সংজ্ঞাগুলো বললাম, বর্ণনা দিলাম, সেখান থেকে তোমরা বুঝতে পেরেছো। তো পার্থক্য আকারে যখন লিখবে ছক করে লেখার চেষ্টা করবে, আর আলোচনা বা বর্ণনা থাকলে যদি বলে আলোচনা করো সেই ক্ষেত্রে ছক না করে লিখলেও হবে, ছক করে লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো আমি প্রথমে বলেছিলাম যে আবহাওয়া হলো বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, জলবায়ু হচ্ছে কোনো স্থানে বহু বছরের গড় যে আবহাওয়া, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমার জলবায়ু। এরপরে দেখো পাশাপাশি এলাকার আবহাওয়া একই নাও হতে পারে। আমি যখন উদাহরণ দিলাম যে রাজশাহীতে দেখা যাচ্ছে যে এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, নাটোরে বা বগুড়ায় কিন্তু নাও হতে পারে। কিন্তু আমি যদি হচ্ছে দেখি যে জলবায়ু কেমন, আমার এখানে যদি এখন বর্ষাকাল হয় অবশ্যই আমি রাজশাহী যাই, খুলনা যাই, সব জায়গায় কিন্তু বর্ষাকাল হবে। আমার এখানে যদি ভাদ্র মাস হয় অন্য জায়গায় যে জায়গায় যাই না কেন ওখানে ভাদ্র মাসে হবে। তো তাহলে এটা দেখলে আরেকটা পয়েন্ট রয়েছে যে স্বল্প সময়ের মধ্যে কিন্তু পরিবর্তিত হতে পারে। আর জলবায়ু যেটা সেটা কিন্তু অনেক বছর লাগবে, হঠাৎ করে কিন্তু পরিবর্তন হবে না। তাহলে দেখো আমরা বলছি যে ওটা কিন্তু স্বল্প সময়ের মধ্যে পরিবর্তিত হতে পারে। তোমরা খেয়াল করে দেখেছো কিনা, অনেক সময় এরকম হয় যে হয়তো সিএনবি থেকে দেখা যাচ্ছে শালবাগান যাচ্ছে, এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, ওই শালবাগান যেতে যেতে দেখা গেল আর বৃষ্টিই নেই। তার মানে দেখো এই এতটুকু জায়গার মধ্যেও কিন্তু স্বল্প সময়ের মধ্যে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আবহাওয়া জলবায়ুর পার্থক্য তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমি বারবার বলি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই বিজ্ঞান জিনিসটা অনেক বেশি ভালো লাগবে। বিজ্ঞানের কিন্তু একটা সুবিধা, মুখস্থ কম, বুঝে যদি পড়ো তাহলে জিনিসগুলো খুব সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। আজকে ক্লাস আমাদের এতটুকুই ছিল। এখন আমরা দেখে নিই আমাদের মূল্যায়নে কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে কি, বায়ুমণ্ডল কি। আর বায়ুমণ্ডল কি, বা পৃথিবীকে ঘিরে যে বায়ুর স্তর রয়েছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বায়ুমণ্ডল বলছি। বাংলাদেশের জলবায়ু কেমন, বাংলাদেশের জলবায়ু কেমন, নাতিশীতোষ্ণ বা উষ্ণ ও শীতল বা উষ্ণ ও আর্দ্র। এরপর দেখো জলবায়ু কি। তাহলে জলবায়ু কি, জলবায়ু হচ্ছে কোনো স্থানে বহু বছরের গড় যে আবহাওয়া সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি জলবায়ু। আগামী দিন তোমাদের টপ টেস্ট রয়েছে, পাঠ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। আজকে আমি যতটুকু পড়ালাম মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে। অবশ্যই কি করবে, অবশ্যই টপ টেস্ট গুলো নিয়মিত দিবে আর মিলিয়ে দিবে। পরীক্ষা হলো কি না হলো সেটা নিয়ে চিন্তা না করে পড়াশোনা করতে হবে। আজকে ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।